আমি তখন একটা কোল বালিশকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম, আর চোখে আমি মায়ার দিকে তাকালাম। দেখলাম মায়া লাল বেগুনের মতো হয়ে গেছে, মনে হচ্ছে এখনই আমাকে গিলে খাবে। মায়া আমার কাছ থেকে কুল বালিশ কেড়ে নিয়ে বারান্দায় ফেলে দিল। আমি তো ভয় পেয়ে গেলাম। মায়া কাঁদতে কাঁদতে আমার বিপরীত পাশে শুইল। কিছুক্ষণ পর মায়া বলল, কারো যদি আমাকে জড়িয়ে ধরার ইচ্ছে থাকে তাহলে সে আমাকে জড়িয়ে ধরতে পারে, আমি কিছু মনে করব না। আমি কি এখন বসে বসে ললিপপ চুষবো নাকি? আমি গ্রিন সিগন্যাল পেয়ে ওকে জড়িয়ে ধরলাম। মায়াকে এভাবে জড়িয়ে ধরে আছি, আর কখন যে আমি ঘুমের অতলে টলিয়ে গেছি তা নিজেও বুঝতে পারলাম না। সকালে ঘুম থেকে উঠে গোসল করে এসে মায়া বলল, এই রাপি উঠো, বেলা হয়েছে অনেক। আমি বললাম, ডিস্টার্ব করো না আমার লক্ষ্মী বউটা, আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও প্লিজ। মায়া তখন তার ভেজা চুলগুলো আমার মুখের লাগিয়ে সুড়সুড়ি দিতে লাগলো। আমি এখন এই অবস্থায় আর ঘুমাতে পারলাম না। মায়াকে দেখতে তখন অপরূপ লাগছিল। এক কথায় আমি মুগ্ধ হয়ে গেছিলাম। মায়া বলল, গোসল করে আসো। আমি একটু মায়াকে রাগানোর জন্য বললাম, কাল রাতে কি আমাদের মধ্যে কিছু হয়েছিল? মায়া বলল, তা তুমি ভালো জানো। মায়া কথাটা শুনে অনেকটাই লজ্জা পাইছিল, তার মুখ দেখে বোঝা যাচ্ছে। আমি বললাম, আচ্ছা কি করে জানবো আর কি করে বলবো? মায়া বলল, তোমাকে বলতে হবে না আর তোমাকে জানতেও হবে না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, নাস্তা করো। আমি বললাম, না, তোমার থেকে শুনবো, না বললে ভালো হবে না বলছি। মায়া বলল, না বললে কি করবে? আমি বললাম, আমি তোমাকে খেয়ে ফেলবো। মায়া বলল, ও তাই বুঝি, কয়জনকে আজ পর্যন্ত খেয়েছো? আমি বললাম, কয়জনকে খেয়েছি মানে তুমি কি বলতে চাচ্ছ? মায়া বলল, আরে কচি খুকা, কিছু বুঝো না বুঝি। আমি তখন মায়াকে কোনো কিছু না বলে তার হাত ধরে টান দিয়ে বিছানায় নিয়ে আসলাম। মায়া বলল, আরে ছাড়ো, কি করছো? আমি বললাম, কেন? আমার লক্ষ্মী বউটাকে আদর করছি, আমার অনেক ইচ্ছে তোমাকে আদর করব, তাতে তুমি এসব বলছো কেন? মায়া বলল, সকাল সকাল কি শুরু করলে, ছাড়ো আমায়, নাস্তা বানাতে হবে। আমি বললাম, আগে বলো কাল রাতে কি হয়েছিল আমাদের মধ্যে? মায়া বলল, আমার লজ্জা করে, আমি বলতে পারবো না। আমি বললাম, না বললে কিন্তু এখনই তুমি মজা বুঝবে। তখন মায়াকে আমার অনেক কাছে নিয়ে আসলাম। আমি মায়ার চোখের দিকে তাকিয়ে আছি। মায়া আমাকে দেখছে আর আমি মায়াকে দেখছি। কারো কোনো দিক দিয়ে কোনো খেয়াল নেই, আমরা মনের অতলে হারিয়ে গেছি। আমি আর সহ্য করতে পারলাম না। তখন আমার ঠোঁট দুটো মায়ার গোলাপি ঠোঁটের দিকে নিয়ে নিলাম। মায়ার গোলাপি ঠোঁটে আমি কিস বসিয়ে দিলাম। সিঙ্গেলরা, কষ্ট হচ্ছে তোমাদের? তারপর আর কি শোনাম, ওই যে ইতিহাস রচনা করলাম। তারপর মায়া বলল, তোমার কোনো সময় টময় নাই তাই না? আমার আবারও গোসল করতে হবে, শরীরটা নোংরা কইরা দিলাম। আমি বললাম, বেবি আর একটু ইতিহাস লিখতে চাই। মায়া বলল, চুপ বেয়াদব, কি বলো এসব, আমি আর এখানে থাকবো না। এই বলে মায়া লজ্জায় মুখ লাল করে রুম থেকে দৌড়ে পালিয়ে গেল। আমি তার পিছন পিছন ছুটে গেলাম। ছুটতে ছুটতে তার শাড়ির আঁচল ধরে ফেললাম। ধরার পরে মায়া হতবাক হয়ে দাঁড়িয়ে আছে, সামনে আর যেতে পারছে না, লজ্জায় আমার দিকে তাকাচ্ছে না। আমি আস্তে আস্তে তার শাড়িটা টানছি আর মায়া আমার দিকে আসছে। তারপর মায়ার কোমরে হাত দিয়ে তাকে আমার কাছে নিয়ে আসলাম। তখন মায়া লজ্জায় চোখ যেন বন্ধ করে দিয়েছে। আমি আমার হাত দিয়ে মায়ার গলায় আলতো করে ছুঁয়ে দিলাম আর তাকিয়ে দেখলাম মায়ার চোখ দিয়ে যেন পানি গড়গড় করে বের হচ্ছে। এভাবেই চলছে অনেকক্ষণ। হঠাৎ মায়া আমাকে নিচকে টান দিয়ে সরিয়ে দিল। আমি তো অবাক তখন। মায়া বলল, টাচ করবে না আর আমাকে? আমি বললাম, কেন? তুমি তো আমার বউ, টাচ করবো না কেন? মায়া বলল, বলছি আর টাচ করবে না, বেশ আর করবে না। আমি বললাম, আমি তোমাকে অনেক ভালোবাসি বউ, এরকম বইল না। মায়া বলল, কিসের ভালোবাসা, আমি তোমার সিনিয়র, সেইটা বুঝো না তাই আমাকে ধরবে না। আমি বললাম, দেখো পাগলামি বাদ দাও। মায়া বলল, কিসের পাগলামি, নাম ধরে ডাকলে কেন? আমি বললাম, তাহলে পাগলি বলে ডাকবো। মায়া বলল, কি বললে আমারে? আমি বললাম, কই কিছু না তো। মায়া বলল, তুই আমারে পাগলি বললি তাই না? আমি বললাম, তুমি আমার জান, তোমারে পাগলি বলবো কেন? মায়া বলল, তোকে না না বলছি ওর অধিকার ফলাতে আসবি না, তুই এখন আমার চোখের সামনে থেকে সর। এই বলে মায়া চলে গেল রুমে। আমি তো পুরো হতবাক। যে বউ আমারে কত ভালোবাসতো, আদর করে, সে বউ আমারে 2 টাকারই কষতে। এদিকে যেমন মেজাজ খারাপ হয়ে গেল, অন্যদিকে মনটা ভেঙে গেল। মনে করলাম হানিমুনে অনেক আনন্দ মজা আর আদুরে পার করব, কিন্তু তা বুঝি আর হয়ে উঠল না। এই ভেবে কখন যে চোখ দিয়ে পানি পড়ছে তা বুঝতে পারি নাই। যাই হোক, কি আর করার। একটু পর রুমে গেলাম। মায়া আমাকে দেখে রুম থেকে চলে যাচ্ছে।
আমি তখন পিছন থেকে মায়ার হাত টেনে ধরি। তখন মায়া বলল, হাত ধরলি কেন রে? আমার হাত ছেড়ে দে তুই। আমি বললাম, তোমার সাথে কিছু কথা ছিল। মায়া বলল, তোর সাথে আমার কোনো কথা থাকতে পারে না, হাত ছাড় বলছি। আমি বললাম, তুমি যদি কথা না বলো তাহলে হাত ছাড়বো না। তারপর আর কি, ঠাস ঠাস মার ডালা রে মার ডালা, দুইটা থাপ্পড় ফেঁকতে হইল। দেখলাম মায়া অনেকটা রেগে আছে, তাই হয়তো থাপ্পড় দিয়েছে। আমি লজ্জায় আর মায়ের সামনে কাঁদতে পারলাম না, থাপ্পড় গুলো অনেক জোরে লেগেছিল। চর মেরে মায়া রুম থেকে বের হয়ে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। এইবার সত্যি সত্যি আমি কেঁদে ফেলেছি। বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। হঠাৎ মায়া আমারে ডাকতেছে। আমি মায়ের ডাক শুনে ঘুম থেকে বয়ে উঠলাম। রাত হয়েছে। ওমা উঠে দেখি আমার গায়ে কেউ কম্বল দিয়ে ডেকে দিছে। ভাবলাম ঠিক এইটা মায়া করছে। একটু পর মায়া আবার রুমে আসলো। মায়া বলল, তুই এখনো উঠিসনি রাব্বি? আমি বললাম, তুমি আমাকে নাম ধরে ডাকছো কেন? মায়া বলল, নাম ধরে ডাকবো না তো আদর করবো? তাড়াতাড়ি উঠ, খাবার খাম, রান্না করছি, তাড়াতাড়ি আসলে তোর ভালো, না হলে তোর খবর আছে কিন্তু। আমি ভয়ে ভয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে খেতে বসে পড়লাম। টেবিলের এক কোনায় বসলাম। আমি নিজে নিজে সবকিছু প্লেটে তুলে নিচ্ছি। মায়া বলল, তোর সাহস তো ভালো। মায়া তখন বলল, তোর সাহস হলো কি করে একা একা টেবিলে বসার? আমি বললাম, মানে আর কি? মায়া বলল, কি মানে করিস? এত কষ্ট করে রান্না করলাম তোর জন্য, আর তুই একা একা খাচ্ছিস? আমি বললাম, আমার ভুল হয়েছে বউ। মায়া বলল, কিসের বউ? তোরে এই বলতে আমি নিষেধ করছিলাম। এই কথা শুনে আমি কিছুক্ষণ নীরবে টেবিলে বসে থাকি। কিছুক্ষণ চুপচাপ থাকার পর হঠাৎ করে মাছের বড় মাথাটা আমার প্লেটে তুলে দিয়ে বলছে, খাইতে পারো তো তুমি? দেখিও কাটা যদি আবার গলায় না বেঁধে। আমি তো অনেকটাই অবাক হয়ে গেলাম। হঠাৎ বউয়ের এত দরদ। একটু আগে যে বউ আমারে মার ডালাম, আর এখন তুমি করে বলছে। আমি কিছু না বলে চুপচাপ খাইতে থাকি। অতঃপর আমরা দুইজনে খাওয়া শেষ করলাম। এরপর আমি একটু বেলকনিতে গেলাম, বাতাস খাইলাম আর বউয়ের কথা ভাবলাম। একটু পর রুমে আসলাম। দেখি মায়া বিছানায় শুয়ে আছে। মনে মনে ভাবছি, এই বিছানায় যদি একসাথে থাকি তাহলে আজ আমার খবর আছে। তাই বিছানা থেকে বালিশ নিতে আস্তে আস্তে বালিশে হাত দিচ্ছি। হাত দিয়ে বালিশটা টেনে নিতে মায়া বুঝে ফেলেন, আমার হাত চেপে ধরে। আমি তো ভয়ে অস্থির। আর সকালে জ্বর মেরেছে, এখন যে কি করে? তখন মায়া বলল, তুই বালিশ নিয়ে কই যাচ্ছিস রাব্বি? আমি বললাম, তুমি আমার সাথে সবসময় এমন করো কেন? মায়া বলল, আরে আমার আদরের জামাই রে, তোর সাথে ভালোভাবে কথা বলতে হবে নাকি? আমি নির্মু কণ্ঠে মাথা নিচু করে আস্তে করে বললাম, হু। মায়া বলল, আরে আমার বোন রে, কত শোক রে, তো তুই বালিশ নিয়ে কই যাস? আমি বললাম, সুফাই। মায়া বলল, কেন হঠাৎ করে সুফাই যাবে কেন? আমি বললাম, এমনি। মায়া তখন রাগী কণ্ঠে বললাম, আর যদি সুফাই ঘুমাস তোর খবর আছে, এই রুম থেকে কোথাও যাবি না। আমি মায়ার বইয়ে রুম থেকে আর বের হলাম না। আসলে এইটা আমার ভালোবাসার বই। এই কয়েকদিনে আমি মায়াকে যে এত পরিমাণ ভালোবেসে ফেলছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তার প্রতি আমার কেন জানি কোনো রাগ কাজ করে না, বরং মায়া আমাকে কষ্ট দিলে আমার অনেক ভালো লাগে। আমি মায়াকে অনেক ভালোবেসে ফেলছি। যাই হোক, আর কি করব, বউটা যে আমার অনেক রাগী। অল্পতে আমার উপর রাগ করে, তাই লক্ষ্মী ছেলের মতো বিছানায় গিয়ে শুইলাম। মায়াও শুইল। আমি বিছানার এই পিঠ আর মায়া বিছানার ওই পিঠে শুয়ে আছে। আমার তো তখন অনেক ভয় করছে। এই জানি কখন মায়া আবার রাগ করে। এসব ভাবতে ভাবতে মায়া শরীরের সাথে আমার শরীরের স্পর্শ লাগে। আমার তো শরীর এবার বিদ্যুতের মতো একটা ঝাঁকুনি মারল। কি করব বুঝে উঠতে পারছি না, অসহ্য লাগছে। এমনিতে মায়া রাগ করে আছেন, বউকে যে একটু আদর করবো সেটাও আমার কপালে নেই। আমি এসব ভাবছি, ঠিক তখন মায়া আমাকে জড়িয়ে ধরল। আমি কি করব বুঝে উঠতে পারছি না, বয়ে বয়ে আছি, কি যে করি। তাই মনে মনে ভাবতে শুরু করলাম, এই সুযোগ মিস করা যাবে না। অনেক দিন হলো বউয়ের আদর পাই না। এই সুযোগে আমিও আমার বউকে জড়িয়ে ধরলাম। কি যে মজা লাগছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে এক গভীর প্রেমের সমুদ্রে আমরা ডুবে যাচ্ছি। হঠাৎ আমার বউ আমাকে ছেড়ে দিল। তখন আমি বললাম, মায়া তোমার কি হয়েছে? তুমি আমার সাথে এরকম করছো কেন? মায়া তুই মুই কথা বাদ দিয়া হঠাৎ ভালোভাবে আমাকে বলল, আমার তো কিছু হয় নাই। আমি বললাম, তাহলে আমার সাথে এমন করছো কেন? তোমার সাথে খারাপ ব্যবহার করছি কি? মায়া বলল, না তুমি তো কোনো খারাপ ব্যবহার করোনি। আমি বললাম, তাহলে আমার সাথে এমন করো কেন? আমি কি তোমাকে ভালোবেসে ভুল করেছি? মায়া বলল, না। আমি বললাম, তাহলে? মায়া বলল, তাহলে কিছু না। আমি বললাম, বুঝেছি, তুমি আমার থেকে সিনিয়র তাই তো। মায়া এখন চুপচাপ আছে। আমি
মায়াকে বললাম, মায়া চুপ করে আছো কেন, উত্তর দাও। মায়া আবারও চুপ, কোনো সাড়া নেই। আমি তখন রেগে বিছানা থেকে উঠে যাচ্ছি। এমন সময় মায়া আমার হাত টেনে ধরে। আমি বললাম, মায়া আমাকে ছেড়ে দাও, বলছি বাহিরে যাব। মায়া বলল, এখান থেকে কোথাও যেতে পারবে না। আমি মায়ের হাত থেকে নিজের হাতটা এক টানে খুলে বাহিরে আসতেছি। মায়া তখন আমার হাত পিছন থেকে ধরেছে। আমি তখন রেগে গিয়ে একবার বললাম, এবার কিন্তু খারাপ হয়ে যাবে মায়া। ঠিক তখন ঠাস ঠাস মার ডালা রে মার ডালা। মায়া আমার গালে চোর বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে আছি, নিস্তব্ধ হয়ে আছি। কি আর করবো, বউ আমাকে যে অনেক ভালোবাসে, তাই তো এত মারে, মার ডালা। আমি চুপচাপ। তখন মায়া বলল, এই পাগল, বুঝো না তুমি আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি বললাম, তাহলে কষ্ট দেও কেন আমাকে? মায়া বলল, আমি তোমাকে হারানোর ভয় করি, যদি তুমি কোনোদিন আমাকে ছেড়ে দাও। আমি বললাম, তোমাকে যে বড্ড ভালোবেসে ফেলেছি। এই বলে আমি কাঁদতে শুরু করছি। তখন মায়া আমার চোখে হাত দিয়ে পানি মুছে দিচ্ছে। আমি তখন আবেগে মায়াকে জড়িয়ে ধরলাম আর কাঁদতে থাকি। মায়া বলল, হয়েছে হয়েছে, আর কাঁদতে হবে না তোমাকে। আমি বললাম, তোমাকে আমি খুব ভালোবাসি। মায়া বলল, পরে মোর ভালোবাসার পাগল রে, তা তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি বললাম, তা বলা যাবে না। মায়া বলল, বল শয়তান, বলছি তাড়াতাড়ি, না বললে কিন্তু তোর খবর আছে। আমি বললাম, বলবো না, কি করবে? মায়া বলল, তো বলে। এই বলে মায়া আমাকে বালিশ দিয়ে মারতেই মায়া আমার বুকে আসে। আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। আমি মায়ার চোখের দিকে তাকিয়ে আছি, মায়া আমার চোখের দিকে তাকিয়ে আছে। আর অন্যদিকে কোনো রেসপন্স নেই। তখন মায়াকে আস্তে করে বিছানায় শুয়ে দিই, কপালে একটা চুমু দিলাম মায়াকে। তখন মায়া শিউরে উঠল, কোনো কথা বলছে না, শুধু মায়া চোখ বন্ধ করে আছে। তারপর মায়া আমাকে আরো শক্ত করে হাত করল। আমি তো আর থাকতে পারছি না, মনে মনে ভাবছি, এইবার বলেন আদরের সুযোগটা মিস করবো না। তারপর মায়াকে আমিও আরো শক্ত করে হাত করি। তারপর কি হলো আপনারা জানতে হবে না? পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মায়া আমার জন্য কফি বানিয়ে আনছে। সকালে গোসল করলে যে মায়াকে এত সুন্দর লাগে আপনারা ভাবতে পারবেন না। মায়া কফি দিয়ে চলে যাচ্ছে। আমি মায়ার হাতটা টান দিয়ে ধরলাম। মায়া বলল, ছাড়ো, আমাকে রান্না করতে হবে। আমি বললাম, তোমাকে সেই লাগছে, মনে হয় সারাদিন এই বুকের মধ্যে নিয়ে থাকি। মায়া বলল, হয়েছে হয়েছে, আর বলতে হবে না তোমাকে, উঠো এখন, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি বললাম, তুমি তো আমার কফি। এই বলে মায়াকে এক টানে আমার কাছে নিয়ে আসলাম। মায়াকে কিস করার জন্য মুখটা বাড়িয়ে দিলাম। মায়া বলল, এই কি করো এইসব? সবে মাত্র গোসল করে আসলাম, কালকে রাতে দুষ্টামি করে হইনি আবার। আমি তখন একটা মুচকি হাসি দিলাম আর বললাম, কি হয়েছে কালকে? এই কথা শুনে মায়া আবারও লজ্জায় লাল হয়ে গেল। তার রং মুখটা দেখতে এত সুন্দর লাগে যেন মনে হয় সারাদিন তাকিয়ে তাকিয়ে। খাবার রান্না করতে মায়া রুম থেকে চলে গেল। আমিও উঠলাম, ফ্রেশ হয়ে দুইজনে মিলে খাবার খেলাম। আর মনে এসে কোনো জায়গায় বেড়ানো বলো না, এইসব ভাবতে ভাবতে মায়া বলল, এই চলো না, আজকে বাইরে থেকে ঘুরে আসি, অনেকদিন ঘুরি না। আমি বললাম, হ্যাঁ চলো, আজকে একটু বাহিরে যাব। এই বলে বাহিরে ঘোরার জন্য রেডি হয়ে নিলাম। তারপর বের হয়ে পড়লাম। প্রথমে আমরা শহরটা ভালো করে দেখলাম, কত মজা যে করলাম আপনারা ভাবতে পারবেন না। বিকালের দিকে আমি আর মায়া পার্কে গেলাম। ওমা, গিয়ে দেখলাম কত মানুষ, প্রেমিক প্রেমিকেরা প্রেম নিয়ে ব্যস্ত। আমরা একটা ফুলের বাগানের দায়ে গিয়ে বসলাম। তখন মায়া বলল, এই দেখছো পার্কটা কত সুন্দর, অনেকটাই নিরিবিলি, তাই তো প্রেম করতে অনেক মানুষ এখানে আসছে। আমি বললাম, তুমি থাকতে আবার আমি কাকে দেখবো? মায়া বলল, আমার প্রেমিক পুরুষ। আমি বললাম, মায়া, আমি তোমাকে একটা কিস করি? মায়া বলল, না, এখন কোনো কিছুই হবে না, বাসায় সব। আমি বললাম, বাসায় তো সব সময় হই, এখন একটা দিতে দেবো না? মায়া বলল, না, হবে না। আমি বললাম, প্লিজ একটা। মায়া বলল, আচ্ছা ঠিক আছে, বেশিক্ষণ কিন্তু না। আমি কোনো কিছু না বলে কিস করার জন্য মায়ের দিকে মুখটা নিয়ে যাচ্ছি। তার চোখে আমার চোখ, অপরূপ এক পরিবেশ। তারপর দুইজনের ঠোঁটে স্পর্শ, মনে হচ্ছে কারেন্টের শট লাগলো। তখন আমি গভীরভাবে কিস করতে আমার ফোনটা বেজে উঠল। দূর বাবা, বাইরে একটু বউর সাথে রোমাঞ্চ করব, তাও ফোনের যন্ত্রণাই হচ্ছে না। ফোনটা খুলে কল লিস্ট থেকে নাম্বারটা দেখতেই আমার চোখ যেন কপালে। দেখি মেঘলার নাম। মেঘলা হলো আমার ক্লোজ ফ্রেন্ড। আসলে মেঘলা আমাকে খুব পছন্দ করত, খুব ভালোবাসত, আমিও একটু বাসতাম। আমি একটু মেঘলার প্রতি দুর্বল, কিন্তু মেঘলা কোনোদিন বলে নাই। হঠাৎ বাবা আমাকে বিয়ে দিয়ে দেয়, সেই রেগে মেঘলা বিদেশে পড়ার জন্য চলে যায়। সেই দেশটা হলো সিঙ্গাপুর। আমরা যেখানে হানিমুনে এসেছি। তারপর মেঘলার সাথে আর কথা হয়নি। ওর বয়ে বয়ে ফোনটা রিসিভ করলাম না, বারবার ফোন করছে।
বারবার ফোন কেটে দিচ্ছি দেখে মায়া বলল, তুমি ফোন কাটছো কেন? কোনো জরুরি কাজও তো হতে পারে। আমি বললাম, ছাড়ো তো, তেমন কেউ না। এই বলে মায়াকে একটু আদর করতে গেলে আবারও মেঘলার ফোন। আমি ফোনের দিকে তাকাচ্ছি কিন্তু ফোন তুলছি না। তেমনি মায়া আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে রিসিভ করলো। তখন আমি অনেকটাই ভয় পেয়ে গেলাম। তারপরে মায়া বলল, হ্যালো, কে বলছেন? মেঘলা বলল, আমি মেঘলা। এইটা কি রাব্বির নাম্বার? মায়া বলল, রাব্বি কে? আর আপনি কে? বারবার ফোন করছেন কেন? মেঘলা বলল, আপনি বা কে, আর রাব্বির নাম্বার আপনার কাছে কি করে? মায়া বলল, আমি রাব্বির বউ। আর আপনি কে? মেঘলা বলল, চিনবেন না? রাব্বিকে একটু ফোনটা দেওয়া যাবে? তখন মায়া আমাকে রেগে ফোনটা দিল। দেখলাম যে মায়া অনেকটাই রাগ করেছে। রাগে যেন তার দুইটা চোখ লাল হয়ে আসছে, সাদা মুখটা টকটকে লাল হয়ে উঠেছে। কি লাগছে মায়াকে। রাগলে মায়াকে খুব সুন্দর লাগে, কিন্তু তার এত এত রাগ আমার ভয় লাগে, মনে হয় খেয়ে ফেলবে। কিন্তু মায়া অনেক ভালো মেয়ে, রাগ করে থাকলে কি হবে, মনটা অনেক ভালো।